ডিবি হেফাজতে রেখে ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা জোর করে নেয়ার দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক এবং যারা নেতারা ছিল তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। তো এখন আর মাঠে তারা নাই। এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী, আর এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। ডিবি কার্যালয়ের সমন্বয়কদের সঙ্গে দেখা করেছেন পরিবারের সদস্যরা। এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। এখানেই সমাপ্ত করছে এরা। ইনশাল্লাহ সবাই ঠিক আছে। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ আমার মেয়ে যথেষ্ট ভালো আছে, আপ্যায়ন পেয়েছে, তার সাথে সাথে আমিও আপ্যায়ন পেয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। মধ্যরাত থেকে কার্যকর করেছে বাংলালিংক। আজ চালু করতে পারে গ্রামীণফোন রবি। বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় চীন। কেবল সরকারি নয়, বেসরকারি খাতেও বিনিয়োগ বাড়াচ্ছে বেইজিং। আগ্রহী মহেশখালী থেকে এলএনজি পাইপলাইন নির্মাণে। ডিবি হেফাজতে রেখে ছাত্র আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা জোর করে নেয়ার দাবিতে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। মিরপুরে ইসিবি চত্বরে কিছুটা উত্তেজনা। রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে গত রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের পোস্ট দেখা যাচ্ছে। এসব পোস্টে দাবি করা হয় ডিবি হেফাজতে কর্মসূচি প্রত্যাহার করে বিবৃতি দিয়ে বাধ্য করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে। সোমবার রাতে কোটা সংস্কার আন্দোলন নেতারা এক ভিডিও বার্তায় বলেন, আন্দোলনের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার মেনে নিয়েছে সরকার, তাই সার্বিক স্বার্থে কর্মসূচি প্রত্যাহার করা হচ্ছে। ভিডিও বার্তায় সহিংস ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার দাবি করেছিলেন আন্দোলনের সমন্বয়করা। এদিকে জোর করে নয়, স্বেচ্ছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ডিবির নিরাপত্তা হেফাজতে থাকা 4 জনের সঙ্গে দেখা করে গণমাধ্যমে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। দুপুরে তাদের স্বজনরা গোয়েন্দা কার্যালয়ে তাদের সঙ্গে দেখা করেন। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়ককে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়, পরে নেওয়া হয় আরও 2 জনকে। এ নিয়ে গণমাধ্যমে প্রশ্নের জবাবে গোয়েন্দা পুলিশ জানিয়েছিল, নিরাপত্তার স্বার্থেই তাদের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু স্বজনরা চাইছিলেন তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে। রোববারও গোয়েন্দা কার্যালয়ের ফটকে এসেছিলেন তারা, কিন্তু দেখা করা সম্ভব হয়নি। অবশেষে মঙ্গলবার দুপুরে সোমবার কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে দেখা করলেন তাদের পরিবারের সদস্যরা। 6 নেতার বাবা মা সহ পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। ছোট ভাই হাসনাত, সে ফোন দিল যে ভাইয়া আপনি আসেন, দেখে যান। আমি আসছি, কথা বলছি, যে অনেক কিছু জিজ্ঞাসা করছি, বললো যে সব কিছু পজিটিভ, কোনো ধরনের কোনো এদের সাথে রাফ বিহেভ করা হয় নাই। না না না, এরকম না। এরা আমি জিজ্ঞাসা করছি, সেইটাও জিজ্ঞাসা করছি, এরা যা চাইছে তা পাইছে, এখন আর এদের নেক্সটে আর কোনো ধরনের এরা চিন্তা ভাবনা নাই। খবর পাওয়ার পরে আমি এখানে আসার পরে আমি স্বস্তি পেয়েছি। ইনশাল্লাহ ভালো আছে, যথেষ্ট ভালো আছে, ওরা সুষ্ঠু স্বাভাবিক আছে। কোনো প্রেশার হয় নাই, স্বেচ্ছায় খুব ভালো আছে। ওনারা সবই সরকার মানে নিচ্ছে, যার জন্য ওনারা সজ্ঞানে ওনারা সব উদ্যোগ করছে। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে রিটের শুনানি হয়েছে। দুপুরে হাইকোর্টে 2 আইনজীবী রিটটি দায়ের করেন। রিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে নিজের জিম্মায় পরিবারের কাজে ফেরত দেওয়ার আবেদন করা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালানো অবৈধ ঘোষণা করে রুল জারির আবেদন করা হয়। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনা, বিমান, নৌবাহিনী প্রধান সহ সংশ্লিষ্ট 7 জনকে বিবাদী করা হয়েছে।
কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কাটিয়ে কর্মব্যস্ত রাজধানী। কারফিউর সঙ্গে মানিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ। রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে মিরপুরে ইসিবি চত্বরে কিছুটা উত্তেজনা দেখা গেছে। এখনও আতঙ্ক কাটেনি সাধারণ মানুষের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা তাদের। টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি কাটিয়ে একটু একটু করে স্বাভাবিক হচ্ছে নাগরিক জীবন। পেছনে ফেলে ভয়াবহ অরাজকতায় ভরা দুঃসহ সব স্মৃতি, জ্বালাও পোড়াও, ভাঙচুর, লুটতরাজ। সোমবার কারফিউ জারির 10ম দিনে সকাল থেকেই রাজধানীতে শুরু হয় কর্মজীবী মানুষের ব্যস্ততা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়তে থাকে যানবাহনের সংখ্যাও। তবে গত কয়েকদিনের তুলনায় এদিন সড়কের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর রামপুরা, বাড্ডা, উত্তরা, সায়েন্স ল্যাব সহ বেশিরভাগ ব্যস্ততম মোড়ে পুলিশ আছে সতর্ক অবস্থায়। পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরাও বজায় রাখে নিজেদের কড়া নিরাপত্তা প্রহরা। জননিরাপত্তা জোরদার ও সড়কে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় অন্যান্য দিনের মতো কাজ করতে দেখা যায় সেনাবাহিনীকেও। রাজধানী জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি থাকলেও খুব একটা প্রভাব পড়েনি মানুষের জীবনযাত্রায়। বরং অনেকটা নিরাপদে নিজেদের প্রয়োজনীয় কাজ সারতে দেখা যায় সাধারণ মানুষকে। মোটামুটি স্বাভাবিক, মানুষজন সেইভাবেই একটু সেফলিভাবে বের হচ্ছে। গাড়িগুলো চলতেছে ভালোই, এতদিন তো গাড়িগুলো ঠিক মতো চলে নাই। রাস্তায় তো প্রশাসনের লোক আছে, জানি না কি হবে। গাড়ি ঘোড়ার চাপ বেশি, মানুষের মনে কি জানি না, আমার নিজের মনে আতঙ্ক আছে। তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। এখন যারা আসবে তারা সবাই দুষ্কৃতিকারী, আর এই দুষ্কৃতিকারীদের প্রতিরোধ করতে আমরা আছি। আমরা জনগণের নিরাপত্তা এবং জনগণের যানবাহনের নিরাপত্তার জন্য যা কিছু করার আমরা সেইভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। কয়েকদিনের সহিংসতায় হতাহত কিংবা শুধুমাত্র সরকারি বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি নয়, টান পড়েছে মানুষের জীবন জীবিকায়ও। আর তাই দ্রুতই সংকটময় পরিস্থিতি কাটিয়ে ফের ঘুরে দাঁড়াবে দেশ। শৃঙ্খলা, নিরাপত্তা, এমনটাই প্রত্যাশা আপামর মানুষের। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এদিকে গাজীপুরে কারফিউ জারির প্রথম দিনই ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। ডেস্কোর মতো সেবামূলক প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি স্থাপনা টার্গেট করে চালানো হয় নাশকতা। জেলা প্রশাসক বলছেন, সহিংসতাকারীদের উদ্দেশ্য ছিল গার্মেন্টস কর্মীদের নামিয়ে পরিস্থিতি আরও ঘোলা করার। আর পুলিশ বলছে এখন পর্যন্ত 500 জন গ্রেফতার হয়েছে। জুনায়েদ রুবেলের ছবিতে রাজিবুল হাসানের রিপোর্ট। সযোগ্য চালায় ডেস্কুর কন্ট্রোল সেন্টার, সেবা কেন্দ্র, টঙ্গী বৈদ্যুতিক সাবস্টেশন, লোকাল স্টোর সহ অন্যান্য ওয়ার্ডে ব্যাপক ভাঙচুর চালানো হয় কর্মকর্তাদের অফিসে। ডেস্কুর গ্যারেজের ভেতর থেকে 12টি মোটরসাইকেল ও একটি সার্ভিস ট্রাক মহাসড়কে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাধা দিতে গিয়ে আহত হন ডেস্কুর 4 কর্মচারী। কম্পিউটার, আমাদের অটোমেশন সিস্টেম, এগুলো ভাঙচুর করা হয়েছে। এই ভাঙচুর করার ফলে আমাদের প্রায় 11 কোটি টাকার মতো আমরা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। এরা বিমানবন্দর থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত চলমান প্রকল্পের বিভিন্ন স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। জামাত, বিএনপি শিবিরের কিছু অ্যাক্টিভিস্ট কর্মী তারা এই ছাত্রদের মাঝে প্রবেশ করেছে। অনুপ্রবেশ করে তারা গাজীপুরকে নিয়েও একটা মহাপরিকল্পনা করেছিল। ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 455 জনকে আমরা গ্রেপ্তার করেছি, যাদের অধিকাংশই আপনার বিভিন্ন অ্যাক্টিভিস্টের সাথে জড়িত, অ্যাক্টিভিটিসের সাথে। নাশকতার ঘটনায় পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন থানায় এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করেছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজতে নেয়ার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে বরিশাল, রাজশাহী ও ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনকারীরা জড়ো হন, পরে সেখানেই সমাবেশ করেন। এ সময় আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। শিক্ষার্থী হতাহতের বিচার সহ 9 দফা দাবি আদায়ের ঘোষণা দেন তারা। এদিকে বরিশালেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জড়ো হয়ে বিক্ষোভ জানান। আন্দোলনের সমন্বয়কদের অবিলম্বে ছেড়ে দেওয়ার দাবি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে সড়কে বিক্ষোভ মিছিল করেন।
সেতু ও দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নাশকতাকারীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন 14 দলের নেতারা। সকালে ভবন দুটি পরিদর্শন করে জোটের সমন্বয়ক বলেন, সরকারি স্থাপনায় নাশকতাকারীরা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয় নাশকতাকারীরা। আগুনে পুড়িয়ে দেয়া হয় বনানীর সেতু ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। পুড়ে ছাই হয় ভবন দুটির বিভিন্ন যন্ত্রাংশ, গাড়ি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। সোমবার ভবন দুটি পরিদর্শন করেন 14 দলীয় জোটের নেতারা। ঘুরে দেখেন ধ্বংসযজ্ঞ, সবখানেই ছড়িয়ে ছিটিয়ে আছে ক্ষতচিহ্ন। এ সময় ভবনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন নেতারা। পরে সাংবাদিকদের জানান, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে সুনাম কুড়িয়েছে। আন্দোলনের নামে এমনভাবে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করায় সামনে বড় দুর্যোগ আসলে ব্যবস্থাপনা করা কঠিন হবে। একটা ঝড় যদি আসে এখন, যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সামনে, একটা বন্যা যদি আসে, তাহলে আমরা কীভাবে মোকাবিলা করবো আমরা জানি না। এই দুষ্কৃতিকারীরা বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছে। জনগণের জন্য সেবা না পায়, তার জন্য তাদের এই নীল নকশা যে ন্যাক্কারজনক ঘটনা করেছে তার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাদেরকে খুঁজে খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ রেখে জামাত বিএনপি পরিকল্পিতভাবে আগুন দিয়েছে মন্তব্য করে নাশকতাকারীদের দ্রুত বিচারের আহ্বান জানান জোটের সমন্বয়ক আমির হোসেন আমু। আন্দোলনের সুযোগ নিয়ে তাদের কাঁধে ভর করে আজকে দুষ্কৃতিকারীরা, আমি যেটা আগেই বলেছি, স্বাধীনতা বিরোধী শত্রুরা এইটা করছে। এদেরকে দেশদ্রোহিতার চার্জে আনা উচিত এবং এই তাদের সমস্ত কর্মকাণ্ডের কুফল ভোগ করবে জনগণ। সাম্প্রতিক সহিংসতার ক্ষতি সহসাই পূরণ করা সম্ভব হবে না বলেও মনে করেন 14 দলীয় জোটের নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে সহিংসতাকারীদের অগ্নিসংযোগ ও ভাঙচুরে পরিবহন খাতে ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা। আর শাটডাউন কারফিউ চলাকালীন যানবাহন বন্ধের দিনে লোকসান হয়েছে 500 কোটি টাকার উপরে, এমন দাবি বাংলাদেশ পরিবহন মালিক সমিতির। আলতাফ হোসেনের রিপোর্ট। এরপর সহিংসতা নিয়ন্ত্রণে সরকারের দেয়া কারফিউতে বন্ধ থাকে গাড়ির চাকা। গাড়ি চললে না 2 টাকা পাবো, আমি 2 টাকা পাইলে না আমার ফ্যামিলির আমি দিতে পারবো। এই গাড়ি চললে আমরা খাইতে পারি, নাইলে খাইতে পারি না। বাংলাদেশ পরিবহন মালিক সমিতির তথ্য বলছে, সহিংসতা চলাকালীন সারা দেশে মোট 200টির বেশি যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে নাশকতাকারীরা। এতে তাদের ক্ষতি হয়েছে প্রায় 25 কোটি টাকা। আর যান চলাচল বন্ধের টানা 8 দিনে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 4000 কোটি টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, যে কোনো সহিংসতা আন্দোলনে প্রধান টার্গেট হয় পরিবহন। এতে প্রতিনিয়ত ঝুঁকি আর শঙ্কায় কাটে মালিক শ্রমিক উভয়ের। পরিবহনে আগুন দিলে এটার জিনিসটার ভয়াবহতা প্রচুর হয়, এফেক্ট হয়। এই জন্য হয়তোবা পরিবহনকে সবসময় টার্গেট করে আন্দোলনকারীরা। রাস্তাঘাটে আমাদের সম্পত্তি থাকে, আমাদের তো লক অ্যান্ড কিটি তালা দিয়ে তো কোনো গাড়ি টাড়ি আটকায় রাখা যাবে না। আমাদের ধরপড়ের মধ্যে আমাদের দিন যায়। পরিবহন খাতে নৈরাজ্য অর্থনীতির জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন অর্থনীতিবিদরা। সরকারি খাতের যে বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা, তো সেটিও যেহেতু জ্বালানো পোড়ানো হয়েছে, তো সেটারও ক্ষতি হয়েছে। আর বেসরকারি খাতের যে গাড়িগুলো রয়েছে, সেগুলোর সব মিলিয়ে যদি আমরা ক্ষয়ক্ষতির হিসাবটা ধরি, তাহলে সেক্ষেত্রে এটা 10,000 কোটি টাকার কম হবে না। যে কোনো পরিস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে বাড়তি নিরাপত্তা চান পরিবহন মালিকরা। আলতাফ হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, খ্রিস্টানদের শেষবারের মতো ভোট দিতে বলে সমালোচনার মুখে ট্রাম্প, ব্যাখ্যা নেই রিপাবলিকানদের কাছেও। সাবেক প্রেসিডেন্টের বক্তব্যকে উদ্ভট আখ্যা কামালা শিবিরের। গ্রাহকদের জন্য 1 ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালু করছে মোবাইল অপারেটররা। বিটিআরসির নির্দেশনায় মধ্যরাত থেকে অফার করছে বাংলালিংক। আজকের মধ্যে স্বল্প মেয়াদী ডেটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন ও রবি। গত বছরের 15 অক্টোবর থেকে মোবাইল গ্রাহকদের জন্য 3 ও 15 দিনের ডাটা প্যাকেজ বন্ধ করে দেয় বিটিআরসি। নতুন নিয়মে 37 ও আনলিমিটেড এই 3 মেয়াদে ডাটা অফারের নির্দেশনা দেওয়া হয়। যদিও ওই সময় বিটিআরসির জরিপে উঠে আসে প্রায় 70%, অর্থাৎ 7 কোটি গ্রাহকের পছন্দ 3 দিন মেয়াদী প্যাকেজ।
নতুন সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ হন গ্রাহকরা। আপত্তি তোলে মোবাইল অপারেটররাও। চাপের মুখে সম্প্রতি গ্রাহকের পছন্দ অনুযায়ী ডাটা প্যাকেজ চালুর কথা জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি, এটা আমি বলেছি তাদেরকে। রোববার বিটিআরসিতে 4G নিয়ে আয়োজিত বৈঠকে মোবাইল অপারেটরদের 1 ও 3 দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালুর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। গ্রাহকদের সন্তুষ্টির মতোই তারা প্যাকেজগুলো তৈরি করছে, সব ব্যাপারে কোনো থাকবে না, রেস্ট্রিকশন থাকবে না। নির্দেশনা মেনে মধ্যরাত থেকে প্রিপেইড ও পোস্টপেইড মিলে 1 ও 3 দিন মেয়াদী 6টি ডাটা প্যাকেজ অফার করছে বাংলালিংক। 31 থেকে 54 টাকায় এসব প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকরা। প্যাকেজ চূড়ান্ত করে অনুমোদনের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছে রবি। আজকের মধ্যে 1 দিন মেয়াদী ডাটা প্যাকেজ চালু করতে পারে গ্রামীণফোন। মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিটিআরসির নির্দেশনা মেনে স্বল্পমেয়াদী 1 দিন এবং 3 দিনের ডাটা প্যাক আমরা দেয়া শুরু করেছি এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে এই সময়ে দেশের এই সময়ে স্বল্পমেয়াদী প্যাকেজগুলো গ্রাহকদের জন্য অনেক উপকার নিয়ে আসবে। নতুন নির্দেশনার পর 12.5 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে 1, 3, 7, 30 ও আনলিমিটেড এই 5 মেয়াদে সর্বোচ্চ 40টি ডাটা প্যাকেজ অফার করবে মোবাইল অপারেটররা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ব্রিফ করছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার। সরাসরি যাচ্ছে সেখানে। এই ধরনের কথাও বলেছে। আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা। এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনোই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না। এটা একটা আস্থার জায়গা। মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে, কেউ যেন সিকিউরিটিহীনতায় ভোগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি, আমরা তাদের সিকিউরিটি দেওয়ার জন্য মূলত কাজটা করি। ভাই একটু বলবেন যে পরিবার ভেতরে আছে, পরিবারের হেফাজতে আসলে তাদের দিয়ে দিবেন নাকি ওরা এখানে থাকবে? আর সেকেন্ড হচ্ছে কালকে পরিবার এসেছিল, দেখা করতে দেননি, তাহলে যদি না এটা আপনি ঠিক বলেন নাই। গতকাল রাতেও পরিবারের লোকজন এসেছে, দেখা করেছে। আজকেও তারা পরিবারের লোকজন দেখা করেছে এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল, তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপি চক্র তারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মমূলক কাজটি করেছে। তা আপনারা জানেন। তারা আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে হত্যা করেছে, তারা সাধারণ মানুষকে তারা হত্যা করেছে, তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে। আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা, এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলা পানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার। আজকে আবার ঢাকার বিভিন্ন স্থানে মানে তারা সমবেত হওয়ার চেষ্টা করছেন, এবং এক্ষেত্রে আপনাদের বলছে যে জোর করে তাদেরকে দিয়ে বিবৃতি দেওয়া হয়েছে, তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা এটি বলছে? এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করব যে গুজব ছড়াবেন না। ডিবি একটি আস্থার জায়গা, সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না, কারো উপর অন্যায় অত্যাচার করা হয় না, জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না। আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। আমাদের একটু সেটা হচ্ছে যে আপনার 2700 বেশি আসামি বিএনপি, এগুলো নিয়ে মানুষের খুব বেশি কনসার্ন না, কিন্তু এই 6 জনকে নিয়ে অনেক বেশি কনসার্ন। কতদিন আর হেফাজতে রাখবেন সেই বিষয়টা? ওইটা আমরা তাদের সাথে কথা বলছি, তার পরিবারের সাথেও কথা বলছি। আমরা মনে করি তারা শীঘ্রই তারা তাদের পরিবারের কাছে চলে যাবে যদি আমরা তাদের সিকিউরিটি বিষয়টা দেখছি। কারণ ভাই একটা ব্যাপার হচ্ছে আদালত একটু আগে একটা অবজারভেশন দিয়েছে যে আপনাদের কাছে যারা বিভিন্ন সহায়তা চাইতে আসে আইনি বিষয়ে অন্যান্য বিষয়,
তাদেরকে আপনি স্বাভাবিকভাবে আগেও বলেছেন যে আপ্যায়ন করেন এটি অতিথি হিসাবে। আদালত কিছুক্ষণ আগে একটি অবজারভেশন দিয়েছে যে এটি আসলে এটা আমরা এখনো পাইনি। এইগুলি আসলে বলেছেন কিনা এটা আমরা এখনো পাইনি। ঢাকার কয়েকটি জায়গায় আজকে বিক্ষোভের চেষ্টা করা হচ্ছে, আপনাদের এই বিষয়টি কি আপনাদের নজরে আছে যে পান্থপথে এবং গ্রিন রোডে আজকে বিক্ষোভের চেষ্টা করা হয়েছে, আপনাদের বিষয়টি নজরে আছে কিনা? আমরা প্রত্যেকটা মানুষের তার নিয়মতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। এখন নিয়মতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যদি আবার তারা কোনো স্থাপনায় তারা হাত দেয়, তারা যদি গাড়িতে হামলা করে, পূর্বের মতো তারা এই আচরণটা করে, তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না। তাহলে তারা ধ্বংসাত্মকমূলক, যারা ধ্বংসাত্মকমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দিবে না, আইনের আওতায় নিয়ে আসবে। বাসাবতে পুলিশ সন্দেহে যাকে পিটিয়ে হত্যা করেছে সেটা বিষয়ে আপনাদের আমরা দেখেন ওই যে বাসার যে ব্যবসায়ী তো সে যেতে চাচ্ছিল হাসনাবাদ, তাকে তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে 1.5 কিলোমিটার তারা টেনে হিস্ট্রে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনে নিয়ে গেছিল, 3টা মোবাইল চিনে নিয়েছিল। আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি, মোবাইল, এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি 164 করেছে। আমরা মনে করি তারা 164 তারা স্বীকার করেছেন এবং টেনে হিস্ট্রে প্রথম লাশটা পাওয়া না গেল, আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি, সেটা সরদ্দি হাসপাতালে পাওয়া গেছে। আমি মনে করি সেটা তার অবশ্যই পরিবারের কাছে নিয়ে যাবে। কিন্তু এই যে জঘন্যতম যে হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে তারা আদালতে কিন্তু 164, তারা সকলেই জামাত এবং বিএনপির সদস্য। ধন্যবাদ। জানাবো বাণিজ্যের খবর। চাহিদা যোগানের সাধারণ তত্ত্বে চলে না রাজধানীর নিত্যপণ্যের বাজার। আবারও এর প্রমাণ দিল কারফিউর মতো বিশেষ পরিস্থিতিতে, যে সময় একই সঙ্গে কমেছে পণ্যের সরবরাহ ও চাহিদা, তারপরও নানা অজুহাতে দাম বেড়েছে কল্পনাতীত। সংকটকালে দেয়া আড়ত মালিকদের হিসাব বলছে 25 থেকে 50 পয়সা ট্রাক ভাড়া বৃদ্ধি পেলে পণ্য মূল্য বাড়িয়ে দেওয়া হয় 20 থেকে 40 টাকা। এমনিতেই মাসের পর মাস ধরে উচ্চমূল্যস্ফীতির জাতাকলে পৃষ্ঠ সাধারণ মানুষ। এর মধ্যে আবার ঝোপ বুঝে কোপ মেরে অধিক মুনাফা লুফে নেয়া সুযোগ সন্ধানীদের যেন অভাব নেই নিত্যপণ্যের বাজারে। বছর জুড়ে কারণে অকারণে অযৌক্তিক দামে পণ্য কিনতে অভ্যস্ত ভোক্তারাও যেন হাঁপিয়ে ওঠে মাঝে মাঝে। আমাদের মধ্যবিত্ত যে আমরা চলতেই কষ্ট হয়, এত দাম ঢাকায় থাকার মতন আর সিচুয়েশন নাই। সিন্ডিকেট, গঞ্জাম, গাড়ি আসতে পারে না, নানান অজুহাত। চাহিদা যোগানের অর্থনীতির সাধারণ সূত্র মতো যে বাজার চলে না, প্রতিনিয়ত ওঠা এমন অভিযোগ যেন আরও হয় যে কোনো সংকট ক্রান্তিকালে, যখন বাজারের ধাপে ধাপে মৌকা মারার তালে থাকে মানুষের প্রয়োজনকে জিম্মি করা অসাধু চক্র। ব্যবসায়ীদের কথা যুক্তিযুক্ত না, মধ্যবিত্তদের জন্য একটু চাপ পড়ে যায়। সরকার না চাইলে কমবে না। ভোক্তাদের দাবির পক্ষে যুক্তিও রয়েছে। কারফিউ চলাকালে পণ্যের সরবরাহ কমার সঙ্গে কমেছে চাহিদাও। বিক্রেতাদের বেচা কেনার নাজেহাল অবস্থা সেই প্রমাণ দিলেও দাম বৃদ্ধির স্পষ্ট কোনো যুক্তি নেই ভোগ্য পণ্যের বাজারে। কারণ আড়ত মালিকদের কথাতেই বোঝা গেল ট্রাক ভাড়া কেজিতে 25 থেকে 50 পয়সা বাড়লে সেই ধাক্কায় 1 কেজি সবজির দাম বেড়ে যায় 20 থেকে 40 টাকা, যে হিসাব মেলে না বাজার অর্থনীতির কোনো তত্ত্বে। খাওয়ান তো কমাই দিছে, 5 কেজির বদলে এখন 2 কেজি নিছে। স্বস্তি দায়িত্ব তো নাই, সবকিছুর দামই তো বেশি। 5,000-6,000 টাকা মানে আগে বর্তমান ভাড়া বেশি পড়ছে। রাত পোহালেই দাম বাড়ে কোনো না কোনো পণ্যের। ভোক্তার হিসাবের খাতায় বাড়ে কাটাকাটি, শুধু বাড়ে না ভোগ ব্যয়ের সক্ষমতা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। এবার ভোট দিন, আগামীতে আর ভোটই দিতে হবে না। খ্রিস্টানদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে শোরগোল মার্কিন রাজনীতিতে। তবে সাবেক এই প্রেসিডেন্টের এমন বক্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে ডেমোক্রেট শিবির। মাত্র 6 দিনে প্রচারণার জন্য $200 মিলিয়ন সংগ্রহ করা হয়েছে বলেও দাবি করা হয়। আগামী মার্কিন নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গেল কয়েক মাস ধরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। তবে চলতি মাসের সম্মেলনে প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর থেকেই সেই প্রচারণা বেড়েছে কয়েক গুণ। সমাবেশে নানা বিষয়ে কথা বলে আলোচনার জন্ম দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডায় রক্ষণশীল খ্রিস্টান গোষ্ঠীর আয়োজিত
এক অনুষ্ঠানে ভাষণ দিয়ে দলকে বিপাকে ফেলেছেন ট্রাম্প। নিজের বক্তব্যে খ্রিস্টান সম্প্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন তারা যেন ভোটদানে অংশ নেন। এবার তাকে ভোট দিলে আগামীতে আর ভোটই দিতে হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। Just this time. You won't have to do it anymore. 4 more years, you know what? It'll be fixed, it'll be fine. You won't have to vote anymore, my beautiful Christians. I love you, Christians. I'm a Christian. ট্রাম্পের এই মন্তব্যের পরই শোরগোল বেঁধে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুক্তরাষ্ট্র খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ হলেও হঠাৎ কী কারণে ট্রাম্প এই মন্তব্য করেছেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়, ব্যাখ্যা নেই দলের কাছেও। এর আগে একবার ট্রাম্প দাবি করেছিলেন যদি তিনি ক্ষমতায় ফেরেন তাহলে একদিনের জন্য তাকে একনায়কের ভূমিকায় দেখা যাবে, এমনকি মেক্সিকোর সঙ্গে দক্ষিণের সীমান্ত তিনি বন্ধ করে দেবেন। ভোট নিয়ে এমন মন্তব্যের পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। রিপাবলিকানরা চুপ থাকলেও ঠিকই জবাব দিয়েছে ডেমোক্র্যাট শিবির। দলটির সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিসের প্রচারণা শিবির ট্রাম্পের মন্তব্যকে উদ্ভট আখ্যা দিয়েছে। এমনকি মাত্র 6 দিনে কামালার প্রচারণা শিবিরে $200 মিলিয়ন মার্কিন জমা হয়েছে বলেও দাবি করা হয়। রাহানুল রানা, সময় সংবাদ। খেলার খবর। অধিনায়ক মাহমুদুল হাসান জয়ের অবিশ্বাস্য বোলিংয়ে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে রোমাঞ্চকর জয় পেল বিসিবি এইচপি ইউনিট। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় 4 দিনের ম্যাচে পাকিস্তান শাহিনসের হার 5 রানে। এইচপির দেয়া 296 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 290-তে থামে পাকিস্তান। 5 উইকেট নিয়েছেন জয়, ফলে সিরিজ শেষ হলো 1-1 সমতায়। ডারউইনে শেষ দিনে ম্যাচ জয়ের জন্য বিসিবি এইচপি ইউনিটের প্রয়োজন ছিল 6 উইকেট। শাহিনসের 160 রান, কিন্তু উইকেটে জমেছিলেন হাসিবুল্লাহ ও তায়ের তাহির। দিনের শুরুতে 50 তোলা হাসিবকে ফিরিয়ে প্রথম আঘাত রেজাউর রহমান রাজার, এরপর দ্রুতই ফেরেন তাহির ও ওমর ইউসুফ। ম্যাচ জয় যখন সময়ের ব্যাপার তখন 8ম উইকেটে গলার কাটা হয়ে দাঁড়িয়ে যান মোহাম্মদ আলী ও খুরার শেহজাদ। এ দুজনের 57 রানের পার্টনারশিপে ম্যাচ থেকে প্রায় ছিটকে পড়েছিল বাংলাদেশ। তখনই ত্রাতার ভূমিকায় জয়। শুধু এ দুজনাই নয়, একে একে তুলে নিয়েছেন 5 উইকেট। শেষ পর্যন্ত পাকিস্তান শাহিনস অল আউট 290 রানে। প্রথম ইনিংসে এইচপির 258 রানের জবাবে 179 রানে অল আউট হয়েছিল শাহিনস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনের 6 সমন্বয়কের কর্মসূচি প্রত্যাহারের বিবৃতি জোর করে নেওয়া হয়নি, দাবি ডিবির। গুজব না ছড়ানোর আহ্বান। পরিবারের সদস্যরা দেখা করে জানালেন সন্তুষ্টি। মোবাইল গ্রাহকদের 1 ও 3 দিন মেয়াদী ডেটা প্যাকেজ চালুর নির্দেশ বিটিআরসির। মধ্যরাত থেকে কার্যকর করেছে বাংলালিংক। আজ চালু করতে পারে গ্রামীণ ফোন রবি। এই ছিল দুপুরের সময়। বিভাগীয় সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।